আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঈদের তো শুভেচ্ছা সকালেও দুপুরবেলাও জানিয়েছি, বিকেলবেলা আপনাদের জানাতে এলাম যে গতকালকে আমাদের এনএসএ অজিত দোভাল তিনি তারেক রহমানকে যে ফোনটি করেছিলেন, সেই ফোনের পর কি কি ঘটনা ঘটেছে। আজকে সকালবেলা 10টা সাড়ে 10টা নাগাদ মির্জা ফখরুল গিয়েছিলেন যমুনাতে একটা ফুলের তোড়া নিয়ে, মানে বুকে নিয়ে তিনি গিয়েছিলেন ঈদের শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করেছেন এবং প্রীতি ভালোবাসার কথা বলেছেন। বলার পর তিনি মিষ্টি মিষ্টি করে একটা ছোট্ট বার্তা দিয়েছেন। বার্তাটা হচ্ছে যে আপনি যে কথাটা বলেছেন না, এই কথাগুলো আপনি আর বলবেন না। আপনি এক কাজ করুন, আপনি মিডিয়াকে ডেকে আপনি তাদেরকে বলুন যে আপনার যে কথাগুলো আপনি বলেছিলেন আওয়ামী লীগ সম্পর্কে, সেই কথাগুলো আপনার ব্যক্তিগত মতামত, এটা দলের মতামত নয়। আপনি আমাদেরকে বিপদে ফেলে দিয়েছেন এই কথাটা বলে, কারণ আমাকে চারদিক ম্যানেজ করে কাজ করতে হচ্ছে। আপনার মতো একটা সিনিয়র নেতা, বর্ষিয়ার নেতা যদি এই ধরনের বেফাঁস মন্তব্য করেন, তাহলে পরে আমার পক্ষে দেশ চালানো খুব মুশকিল হয়ে যাবে। বেশ ভদ্র ভাষায় যাকে বলা হয় ধুনে দিয়েছেন মির্জা ফখরুলকে। এখন কালকে যা ঝাড় খেয়েছেন, ঝাড় খাওয়ার পর এখন তার মাথা খারাপ হয়ে গেছে তারেক রহমানের। কারণ তারেক রহমান বুঝতে পারছেন যে ভারতবর্ষ কিন্তু বেশি দিন অপেক্ষা করবে না। ভারতবর্ষ কিন্তু খুব টাইট নজর রাখছে, আর এই সমস্ত ব্যাপারগুলোতে প্রত্যেক কটা নোট দিচ্ছে। এদিকে আপনাদের ওখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আপনাদের যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি নাকি জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন। কিন্তু হিন্দুস্তান টাইমস আজকে লিখেছে, এবং আমার কাছেও খবর আছে, যে জয়শঙ্করজি এখনো পর্যন্ত কোনো টাইম কনফার্ম করেননি। তিনি কিন্তু একবারও বলেননি যে আমি দেখা করব না বা আমি দেখা করব, এ কথা তিনি একবারও বলেননি। ফলে এই যে খবরগুলো রটে বেড়াচ্ছে, তিনি আছেন এখন নিউ ইয়র্কে, তার ইচ্ছে হচ্ছে দিল্লি হয়ে মানে ঢাকায় ফিরে আসা। সেটা তিনি ঢাকাকে জানিয়েছেন, মানে তারেক রহমানকে জানিয়েছেন। দিল্লিতে তার কাউন্টার পার্ট, তার সঙ্গে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তার সঙ্গে কথাবার্তা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী হলে কি হবে, জয়শঙ্করের সঙ্গে তো ডাইরেক্ট কথা বলতে পারবেন না, আমাদের বিক্রম মিস্ত্রি অব্দি পৌঁছাতে হবে, নইলে পরে রণদীপ জয়সওয়াল, এই দুজনই আছে পররাষ্ট্র বিষয়ক ব্যাপারে যদি কথা বলতে হয় তাদের সঙ্গে কথা বলতে হবে। উনি বিক্রম মিস্ত্রির সঙ্গে কথা বলেছেন, আর বিক্রম মিস্ত্রি তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এখন সাহেব ব্যস্ত আছেন, সাহেব কখন টাইম দেবেন, যদি টাইম আদৌ দেন তাহলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। ফলে এই যে একটা আপনাদের দেশে একটা রটে বেড়াচ্ছে যে বহুদিন চেষ্টা করে ইউনূসের লোক পারলো না, হঠাৎ করে বিএনপির লোক এসে জয়শঙ্করের সঙ্গে দেখা পাওয়ার সুযোগ পেয়ে গেল, এটা কিন্তু নয়। জয়শঙ্কর যে এখন প্রচন্ড ব্যস্ত, বিশেষ করে এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে এবং তেল জোগাড় করা নিয়ে। ভারতের কাছে তেল হয়ে গেছে একটা বড় চাপের বিষয়। এখন তেল জোগাড় করতে হয় ভারতবর্ষকে, তেল জোগাড় না করতে পারলে ভারতবর্ষে তেলের যোগানটা কমবে। আমি গতকালকে বলেছিলাম না যে আমাদের নিজেদের লাগের 1,50,00,000 ব্যারেল পার ডে। একটা ব্যারেলে বোধহয় 362 না কত লিটার বোধহয় একটা তেল থাকে, এরকম একটা হিসেব আছে। কম বেশি হতে পারে, আমি ভুলও হতে পারি।
একটু দেখে নেবেন আপনারা। তো সেই তেল 140 কোটি দেশের লোকের সেই তেল মানে জোগাড় করা, এটা একটা মানে হিউজ টাস্ক। তো তাকে সেই কাজটা করতে হচ্ছে, মোদিজিও সেই কাজ করে যাচ্ছেন। ফলে এখনই ঠুনকো বিষয় নিয়ে কথা বলার মতো সময় জয়শঙ্করজির কাছে নেই। হয়তো জয়শঙ্করজির সঙ্গে এবারে দেখা নাও হতে পারে, তবে এটা খলিলুর রহমানকে বলে দেওয়া হয়েছে, আপনি অপেক্ষা করুন, যদি সবুজ সংকেত পান তাহলে পরে এখানে আসবেন, নইলে আপনি আপনার নিজস্ব গন্তব্যে যেখানে যাওয়ার আপনি চলে যাবেন। এটা হচ্ছে ভারতের পক্ষ থেকে বলা। আর একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত যেটা ভারত নিয়েছে, আওয়ামী লীগের ব্যাপারে যে আওয়ামী লীগকে ধীরে 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 পুনঃস্থাপিত করা হবে, সেটা তারেক রহমানকে কালকে আর একবার মনে করিয়ে দিয়েছেন আমাদের অজিত দোভাল বলে দিয়েছেন যে কথা হয়েছিল এবং যেটা যে 10টি পয়েন্টের উপরে স্বাক্ষরাদি হয়েছিল, তাতে কিন্তু একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল। আপনি সেই সময়টা পার করে গেছেন, ক্ষমতায় বসার পর 1 মাস পেরিয়ে গেছে, এখনো আপনি বলছেন আরো 2 মাস 3 মাস সময় লাগবে। তার মধ্যে আপনার একজন বর্ষিয়ান নেতা তিনি এরকম আলটপকা মন্তব্য করে আমাদেরকে আরো বিভ্রান্ত করছেন। ফলে আপনাকে নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগ এই তার উপর থেকে যত মামলা টামলা, আওয়ামী লীগ সমর্থকদের যে মামলা টামলা আছে সেগুলোকে আপনি তুলে নেবেন। আপনি লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিল্পী যত আছে তাদেরকে মামলা মুক্ত করবেন। শেখ হাসিনার ব্যাপারে মামলা যেগুলো আছে সেগুলো আইসিসি থেকে তুলে নেবেন। তাকে রাজনৈতিক একটা পরিবেশ, সুস্থ পরিবেশ তৈরি করে দেবেন রাজনীতি করার জন্য, সেটা আপনি করবেন। সেগুলো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, আপনি ভারতের থেকে কোনো রকম আশা করবেন না। আপনি এই যে চিঠি দিয়েছেন না, যে ভারতকে আমরা অনুরোধ করছি এই পাঠান, ওই পাঠান, সেই পাঠান, ভারতের দিক দিয়ে কোনো আশা করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এখানে খাদ্যপণ্য আছে, কিন্তু এখানে পাঠানোর ব্যাপারে আমাদের এখানে একটা বিরূপ একটা প্রতিক্রিয়া আছে। ফলে দেশের যে বিরূপ প্রতিক্রিয়া, সেটাকে কিন্তু আমাদের মান্যতা দিতে হবে। আপনারা চাইছেন ঠিক আছে, আমরা মানাও করছি না, কিন্তু দেশের মানুষের আবেগকে উপেক্ষা করে আমরা এমন কিছু করব না যেখানে দেশ বিপদে পড়তে পারে। কারণ বিজেপি জানে সামনে নির্বাচন, 5টি রাজ্যের নির্বাচন এবং একটি পুদুচেরি এবং কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে নির্বাচন। সেটা হচ্ছে 9 তারিখে পুদুচেরি আছে, তারপরে হচ্ছে 23 তারিখ হচ্ছে সাউথের গুলো আছে, আর 29 তারিখ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সহ আর 2টো দেশ রাজ্যের মধ্যে আছে। তাই এই ইলেকশনে যাতে এর কোনো প্রভাব না পড়ে, মানে এই বাংলাদেশ সম্পর্কিত কোনো কারণে যাতে প্রভাব না পড়ে, তার জন্যই কিন্তু ভারত সতর্ক হয়ে রয়েছে যে তেল এবং খাদ্য পানীয় বন্ধ করার, মানে খাদ্য এবং পণ্য বন্ধ করা না চালু রাখা, সেই ব্যাপারটা নির্ভর করছে আমাদের এখানে ভোটের ওপর। এখন ভবিষ্যৎ কি বলবে আমি জানি না, আমি তো গণৎকার নই, আর আমি আগাম কোনো খবর পাই না। এমন হতে পারে যাচ্ছে, এমনও হতে পারে যাচ্ছে না, সবকিছুই হতে পারে। কিন্তু আমার যতদূর মনে হয় এখন বোধহয় ভোটটা অবধি একটু থমকে যাবে, আমার মনে হয়। তারপর হয়তো স্বাভাবিকভাবে হয়তো যেতে পারে। তো আপনারা সামনের দিকে তাকিয়ে থাকুন। তারপর বছর ধরে কেবল বচসা ছিল, বুধবার বিড়ালটিকে ব্যাগ থেকে বের করে দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সিনেটে সাক্ষ্য দিয়ে সতর্ক করেছেন, বলেছেন পাকিস্তান অত্যাধুনিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম। গ্যাবার্ড বলেন, এটা অব্যাহত থাকলে পাকিস্তান শিগগিরই একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM অর্জন করবে।
এটি ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। তুলসী বলেছেন, এটি ভারতকে উদ্বিগ্ন করে। মূলত ভারতের এই উদ্বেগ 2025 সালের মে মাসে থেকে যে শত্রুতা তার পর থেকেই তৈরি হয়েছে। তুলসী গাবার্ট মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্র 2026 সালের হুমকি মূল্যায়ন প্রতিবেদনে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের পাশাপাশি পাকিস্তানকে আমেরিকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে চীন ও রাশিয়ার মতো শত্রুপক্ষের হুমকির দিকে যুক্তরাষ্ট্রের বেশিরভাগই নজর ছিল। ট্রাম্পের সঙ্গে আপাত দৃষ্টিতে সম্পর্ক উষ্ণ হওয়া সত্ত্বেও প্রতিবেদনে পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা ইসলামাবাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও পরমাণু অস্ত্রের অগ্রগতি নিয়ে ওয়াশিংটনের সংশয়ের প্রতিফলন। উল্লেখযোগ্যভাবে পাকিস্তান কখনো আনুষ্ঠানিকভাবে তার পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কোনো বিস্তৃত নীতি ঘোষণা করেনি এবং প্রায়শই ভারতের বিরুদ্ধে প্রতিরোধ কৌশল হিসেবে পারমাণবিক বিপর্যয় থেকে পিছিয়ে পড়েছে। প্রশ্ন হলো, পাকিস্তান কোন ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে যুক্তরাষ্ট্র বলছে? অবশ্য মার্কিন প্রতিবেদনে পাকিস্তান যে নতুন ক্ষেপণাস্ত্র বা ICBM নিয়ে কাজ করছে তা শনাক্ত করতে বাধা দেয়নি। পাকিস্তান এখনো পর্যন্ত কোনো ICBM পরীক্ষা না করলেও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত বলে অভিযোগে 4টি পাকিস্তানি কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ICBM হলো একটি পারমাণবিক অস্ত্রধারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাড়ি দিতে পারে। এটি সাধারণত 5,500 কিলোমিটারের বেশি পরিসীমা থাকে, যা পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার বাইরেও লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম করে তোলে। এখন পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার। ফলে আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছানোর জন্য এই জাতীয় সিস্টেমের পরিসীমা এবং প্রোপালশন ক্ষমতার মধ্যে একটি উল্লেখযোগ্য লাফ দেওয়া প্রয়োজন। বর্তমানে কেবল রাশিয়া, ফ্রান্স, চীন এবং যুক্তরাজ্যে ICBM রয়েছে যা এই দূরত্ব পাড়ি দিতে পারে। মার্কিন মূল্যায়ন অনুসারে পাকিস্তান আরো বড় রকেট মোটর তৈরি করছে যা তার ICBM বিকাশকে সমর্থন করতে পারে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IIASS এর বিশ্লেষণে স্যাটেলাইট চিত্রগুলো মার্কিন মূল্যায়নকে সমর্থন করে। 2021 এবং 2023 সালের মধ্যে পাকিস্তান তার ন্যাশনাল ডিফেন্স কমপ্লেক্সে একটি বড় শক্ত রকেট মোটর টেস্ট স্ট্যান্ড তৈরি করেছে। তবে পাকিস্তানকে নিয়ে এমন সতর্কবার্তা প্রথম নয়। পূর্ববর্তী মার্কিন প্রশাসনও পাকিস্তানের ক্রমবর্ধমান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সম্পর্কে সতর্ক করেছিল। গত বছরের জানুয়ারিতে মার্কিন নিরাপত্তার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছিলেন, পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা কয়েক বছর থেকে এক দশক দূরে। গ্যাবার্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের মূল্যায়নে কোনো পরিবর্তন হয়নি। 2024 সালে জো বাইডেনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামাবাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিকাশের জন্য সরঞ্জাম এবং প্রযুক্তি সরবরাহের জন্য একটি পাকিস্তানি সংস্থা এবং বেশ কয়েকটি চীনা সংস্থাকে নিষেধাজ্ঞা জারি করেছিল। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অফ অটোমেশন ফর মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রি বা RIAMB দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে পাকিস্তানের সাথে সহযোগিতা করছে। তবে পাকিস্তান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রতিরোধ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ডিজাইন করা হয়েছে। এর আগেও ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভান্ডারের কথাও ইঙ্গিত করেছিল পাকিস্তান। তবে ভারতের দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি V5 1000 কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেপণাস্ত্র উত্তর চীন এবং ইউরোপের কিছু অংশ পর্যন্ত পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্র ক্ষতির হাত থেকে বেরিয়ে এসেছে। এ কারণে দিল্লির ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ভারতকে হুমকি হিসেবে দেখছে না যুক্তরাষ্ট্র। এখন পাকিস্তানের কাছে কোন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে? বর্তমানে পাকিস্তানের অস্ত্রাগারে মূলত স্বল্প পাল্লার এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এর অস্ত্রাগারের সবচেয়ে মারাত্মক হলো শাহিন তৃতীয় ক্ষেপণাস্ত্র, যা প্রচলিত এবং পারমাণবিক উভয় ওভারহেড বহন করতে পারে এবং এর পরিসীমা 1750 কিলোমিটার। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত সমগ্র ভারত জুড়ে রয়েছে। আরেকটি মূল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হলো আবাবিল, যার পরিসীমা প্রায় 2200 কিলোমিটার। এর বৈশিষ্ট্য হলো MIRV বা একাধিক স্বাধীনভাবে লক্ষ্যবস্তু রি-এন্ট্রি ভেহিকেল প্রযুক্তি। সহজ কথায়, এটি ক্ষেপণাস্ত্রটিকে একাধিক পারমাণবিক ওভারহেড বহন করতে সক্ষম করে, যা একই সাথে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পাকিস্তান যদি ICBM তৈরি করে, তবে এটি তার কৌশলগত সক্ষমতাকে একটি উল্লেখযোগ্য পরিবর্তনকে চিহ্নিত করবে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঐতিহাসিকভাবে ভারতের দিকে মনোনিবেশ করেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে যে পাকিস্তান তার পরিধি প্রসারিত করতে চাইছে, যার ফলে আমেরিকাকে তার সীমার মধ্যে নিয়ে আসছে।
গত বছরের জুনে ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে একটি নিবন্ধে বলা হয়েছিল, পাকিস্তান আইসিবিএম তৈরির পিছনে ভারত নাও হতে পারে। পাকিস্তানের কাছে ইতিমধ্যেই এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা আন্দামান ও নিকোবর পর্যন্ত পৌঁছাতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, এর উদ্দেশ্য হতে পারে যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে ভারতের সঙ্গে সংঘাতে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখা বা পাকিস্তানের পরমাণু অস্ত্রাগারের বিরুদ্ধে প্রতিরোধমূলক হামলা চালানো থেকে। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের 3 সপ্তাহ পর সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানিরা লক্ষ্যবস্তুতে হামলা চালায়। রিয়াদ বলেছে তারা সংযম পরিত্যাগ করতে পারে এবং সামরিকভাবে জড়িত হতে পারে। একটি প্রতিরক্ষা চুক্তি কার্যকর হলে পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যা ইতিমধ্যে অস্থির যুদ্ধের একটি পারমাণবিক মাত্রা যুক্ত করতে পারে। বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সৌদি আরব যদি যুদ্ধে প্রবেশ করে তাহলে তারা পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি কার্যকর করতে পারে, যা ইসলামাবাদকে সংঘাতের দিকে টেনে আনতে পারে। সৌদি আরবের এক বিশেষজ্ঞ সিবিসি নিউজকে বলেছেন, এই সক্রিয়করণ কার্যকরভাবে সৌদি আরবের উপর একটি পারমাণবিক ছাতা স্থাপন করেছে। চুক্তিতে স্বাক্ষর করে মধ্যপ্রাচ্যের গোলকধাঁধায় ঘুমিয়ে পড়া পাকিস্তান এখন পর্যন্ত আফগানিস্তানে হামলা চালিয়ে ইরান যুদ্ধে জড়িত হওয়া থেকে বিরত থাকতে সক্ষম হয়েছে। এখন